এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর আমি আবার এসে গেছি ফান্ডামেন্টাল রাইটসের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় ভাগে কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নই দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 45, হুইচ অফ দি ফলোয়িং আর প্রোভাইডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস রিগার্ডিং প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ দি বার্থ। অর্থাৎ নিম্নলিখিত কোনগুলি, এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনগুলির ক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, স্থান, জন্মস্থান নির্বিশেষে বৈষম্য করা যাবে না। স্টেটমেন্ট 1, অ্যাক্সেস টু হোটেলস অ্যান্ড প্লেসেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট। 2, অ্যাক্সেস টু ক্লাবস। 3, অ্যাক্সেস টু শপস। 4, অ্যাক্সেস টু পাবলিক রেস্টুরেন্টস। এর কারেক্ট কোডটা হবে 1, 3 and 4। অর্থাৎ সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে ভারতবর্ষ কোনো ব্যক্তিকে জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ নির্বিশেষে হোটেল বা রেস্তোরাঁ, সর্বসাধারণের দোকান এবং তোমার যে সমস্ত পাবলিক এন্টারটেনমেন্ট প্লেসগুলো আছে সেই সমস্ত জায়গায় বৈষম্য করবে না। কিন্তু সেখানে ক্লাবের কথা বলা হয়নি। এরপর দ্য প্রভিশনস রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ মৌলিক অধিকার ক্যান বি অ্যামেন্ডেড বাই এ 2/3 মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। মৌলিক অধিকারকে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন করা যায়। টু uphold and protect the sovereignty, unity and integrity of India is a provision made in। এটি সংবিধানের কোথায় উল্লিখিত হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টারে উল্লিখিত হয়েছে, যেটা সংবিধানের পার্ট 4A তে 51A আর্টিকেলে রয়েছে, যেটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব সেই অধ্যায়তেই। এরপর, উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দুটো স্টেটমেন্ট দিয়েছে, এর মধ্যে বলা হয়েছে যে কোনগুলি কারেক্ট, কোনটি বা কোনগুলি সঠিক। অরিজিনালি 7 ফান্ডামেন্টাল রাইটস ওয়ার লিস্টেড ইন দ্য কনস্টিটিউশন। ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে, অর্থাৎ ভারতের সংবিধানে প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, বাই 44th অ্যামেন্ডমেন্ট দ্য জনতা পার্টি গভর্নমেন্ট ইন 1978-79 ডিলিটেড দ্য ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি, সো দেয়ার আর নাও অনলি 6 ফান্ডামেন্টাল রাইটস। 44তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী জনতা দলের সরকার মৌলিক অধিকার তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাতিল করে দেয়, যার ফলে বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। একদম দুটি তথ্যই সঠিক। এরপর, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ফান্ডামেন্টাল বিকজ। মৌলিক অধিকারগুলি কেন মৌলিক তার সম্পর্কে 4টি তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কোনটি বা কোনগুলি সঠিক। এর সঠিক উত্তর হবে ডি, 1, 2 এবং 3। দেখো, এবং কি কি 1, 2, 3-এ বলা হয়েছে সেটা দেখে না। দে আর প্রোটেক্টেড অ্যান্ড এনফোর্সড বাই দি কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান সেগুলিকে সংরক্ষণ করবে এবং বলবৎ করবে। স্টেটমেন্ট 2, দে ক্যান বি সাসপেন্ডেড অনলি ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধানে উল্লিখিত পদ্ধতির মাধ্যমেই সেগুলোকে নিষিদ্ধ করা যায়। দে আর এনফোর্সিয়েবল এগেনস্ট দ্য স্টেট। অর্থাৎ এটি রাষ্ট্র এর বিরুদ্ধে কোনো খারাপ কোনো কাজ করতে পারবে না বা মৌলিক অধিকারকে চাইলেই সেগুলোকে নিষিদ্ধ করতে পারবে না। ফোর্থ স্টেটমেন্টে বলা হয়েছে দে ক্যান নট বি অ্যামেন্ডেড, অর্থাৎ সেগুলিকে সংশোধন করা যায় না। এইটা কিন্তু সঠিক তথ্য নয়। এর আগেই বলা হয়েছে মৌলিক অধিকারকে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন করা যায়। এরপর, হুইচ অফ দি ফলোয়িং প্রভিশনস আর কন্টেন্ট ইন আর্টিকেল 20। আর্টিকেল 20-তে কি বলা হয়েছে? 3টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এখানে 3টি সঠিক। দেখো, আমি তোমাদের কেটে দেখিয়ে দিয়েছি এখানেতে, এই বইতে এখানেও দেখো 50A ছিল, অর্থাৎ বলা হয়েছিল 1, 2 সঠিক এবং 3 সঠিক নয়, কিন্তু এখানে 3টি সঠিক। এইখানে কি বলা হয়েছে? কোনো ব্যক্তি, সংবিধানের 20 নম্বর ধারায় বলছে, কোনো ব্যক্তি যে অপরাধ করবে
সেই অপরাধের পূর্বনির্ণীত আইন অনুযায়ী তার শাস্তি হবে, সেই অপরাধের জন্য কোনো নতুন আইন পাস করে তাকে শাস্তি দেওয়া যাবে না। এটা 20(1) সাব আর্টিকেলে বলছে। 22 সাব আর্টিকেলে বলছে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ কোনো অপরাধী একই অপরাধের জন্য দুবার শাস্তি পাবে না। আর 23 আর্টিকেলে বলা হয়েছে নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। বুঝতে পারলে ব্যাপারটা? হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি? কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়? আমাদের সংবিধানে 11টি বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে, তার মধ্যে মৌলিক কর্তব্য নয় টু রেন্ডার কম্পালসারি মিলিটারি সার্ভিস, অর্থাৎ প্রতিটি নাগরিককেই যে বাধ্যতামূলকভাবে মিলিটারিতে একবার না একবার যোগদান করতে হবে, সেটা বাধ্যতামূলক নয়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ক্যান বি প্রোভাইডেড আন্ডার আরটিআই অ্যাক্ট 2005? বলছে যে নিম্নলিখিত কোনটি আরটিআই আইন 2005-এর অধীনে যুক্ত করা হয়েছে? ইনফরমেশন লিডিং টু ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ হিউম্যান রাইট অ্যাজ ওয়েল অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য কনস্টিটিউশন? নিম্নলিখিত কোনটি যেরকম মানবাধিকার সেরকম সাংবিধানিক অধিকারও বটে? সেটা কি? রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর এনজয়েড বাই দ্য ইন্ডিয়ানস? অর্থাৎ কতগুলি মৌলিক অধিকার ভারতীয়রা ভোগ করে থাকে? সেটা হলো 6টি মৌলিক অধিকার। সংবিধান কার্যকারিতার সময় 7টি ছিল, তারপর একটি বাদ যায়, সম্পত্তির অধিকার, বর্তমানে 6টি আছে। রাইট টু ইনফরমেশন ইন ইন্ডিয়া ইজ এ, অর্থাৎ তথ্য জানার অধিকার কী ধরনের অধিকার? লিগাল রাইট, যেটা কার্যকরী হয়েছিল 2005 সালের 12ই অক্টোবর। ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ 93rd অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 15(4)। আন্ডার দ্য প্রভিশনস অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর ইনক্লুডেড, অর্থাৎ যে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে সংবিধানের 25 থেকে 28 নং ধারায়, তার মধ্যে কি কি ইনক্লুড করা হয়েছে? এখানে 1, 2, 3 তিনটে সঠিক হবে। রাইট টু প্রোপাগেট রিলিজিয়ান, যে কোনো ধর্ম প্রচার করা যেতে পারে। সেকেন্ড, রাইট টু দ্য সিক্স টু ওয়্যার অ্যান্ড ক্যারি কৃপান, শিখদের বলা হয়েছে তারা কৃপান ধারণ করতে পারবে। রাইট অফ দি স্টেট টু লেজিসলেট ফর সোশ্যাল রিফর্মস, এবং রাষ্ট্র সামাজিক সংস্কারের জন্য আইন প্রণয়ন করতে পারবে। নেক্সট, হুইচ প্রভিশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? বলছে নিম্নলিখিত কোন সংবিধানের ধারাতে শিশুদের উপর শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে? এটা কোথায় রয়েছে? আর্টিকেল 24, যেটা এই বছরেই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্নটা দেখতে পারো। টেক দ্য কেস অফ ডিগনিটি অ্যান্ড ইকুয়াল রাইটস ফর উইমেন, হাউ টু ডেমোক্রেট সেলফ, অর্থাৎ এখানে বলছে যে মহিলাদের সমানাধিকারের জন্য এবং সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র কিভাবে সাহায্য করে, যেটা 15 নম্বর ধারায় বলা হয়েছে যে সমানাধিকার। ইন ডেমোক্রেসিস, এটা ডি হবে, ইন ডেমোক্রেসিস দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ লিগাল নর্ম, অর্থাৎ গণতন্ত্রে সমতাকে একটি আইনি ব্যবস্থায় প্রযুক্ত করা হয়েছে। হুইচ মেক্স ইট ইজিয়ার টু গ্যারেন্টি দেয়ার ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, যেটি নারীদেরকে সুবিধা করে দিয়েছে তাদের স্বাধীনতা এবং মর্যাদা ফিরে পেতে। এরপর, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ক্যাটাগরিজ অফ পার্সনস ইজ নট ট্রিটেড অ্যাট পার সো ফার অ্যাজ দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ কনসার্ন? এটা সিডিএস 2015 প্রশ্ন। বলছে যে কোন ক্যাটেগরির ব্যক্তিদের জন্য মৌলিক অধিকারের ধারণাটি একটি আলাদা, যেটি সাধারণ মানুষ যে সমস্ত মৌলিক অধিকার ভোগ করেন তারা সেই সমস্ত মৌলিক অধিকার ভোগ করতে পারেন না। এটা কাদের জন্য? মেম্বার্স অফ দি আর্মড ফোর্সেস। সংবিধানের 33 নম্বর ধারায় আর্মড ফোর্সেস পার্সনদের জন্য, আর্মির জন্য বলা হয়েছে যে তারা কিছু মৌলিক অধিকার ভোগ করতে পারেন না, সেটা সংবিধান কর্তৃকই নির্দিষ্ট। এরপর কোয়েশ্চেন 61, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটস ইজ অ্যাভেলেবল আন্ডার আর্টিকেল 1D
রিড উইথ আর্টিকেল 21। বলছে কোন মৌলিক অধিকারটি আর্টিকেল 19(1)(d) এর সাথে আর্টিকেল 21-এও বলা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি রাইট টু শেল্টার, অর্থাৎ আশ্রয়ের অধিকার। এরপর হুইচ অফ দি ফলোয়িং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিজ ফ্রিডম টু প্রেস, অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে? এটা রয়েছে আর্টিকেল 19 অর্থাৎ 19 নম্বর ধারায়। যদিও বলে দিই 19 নম্বর ধারায় কিন্তু এইভাবে ফ্রিডম টু প্রেস কোথাও মেনশন করা নেই, এটা বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার মধ্যেই গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর আর নট কারেক্ট, বলছে চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক নয়। দেখো 1 এবং 4 সঠিক নয়। একে কি বলা হয়েছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর ইনস্ক্রাইন্ড ইন পার্ট 3 অফ দি কনস্টিটিউশন ফ্রম আর্টিকেলস 14 to 36। তোমরা প্রাথমিকভাবে হয়তো দেখছো হ্যাঁ ঠিকই তো বলেছে, তৃতীয় অংশতেই রয়েছে, কিন্তু মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অংশে থাকলেও সেটা 12 থেকে 35 নং ধারায় রয়েছে, 14 থেকে 36 নয়। কারণ 14-এর আগেও 12 নং ধারায় রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, 13 নং ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইনগুলি বাতিল হয়ে যাবে, এবং 36 নং ধারাতেই তোমার চলে আসছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এরপর কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, আরটিআই অ্যাক্ট 2005 সম্পর্কে বলেছে তথ্যগুলি বিবেচনা করতে, এবং কোনটি স্পেশালি এক্সেমটেড বলা হয়েছে, মানে কোনটিকে বাদ দেওয়া হয়েছে একেবারেই এই চারটি তথ্যের মধ্যে, সেটা বলতে বলেছে। এটার উত্তর হবে সি, রিমুভাল অফ চিফ ইনফরমেশন কমিশনার, চিফ ইনফরমেশন অফিসার, এই পদটিকে বাদ দেওয়া হয়েছে। হুইচ অ্যামাং দি ফলোয়িং কন্ডিশনস আর নেসেসারি ফর দি ইস্যু অফ রিট অফ কুও ওয়ারেন্টো, অর্থাৎ কুও ওয়ারেন্টো যেটা একটি ল্যাটিন টার্ম, যার মানে হচ্ছে কোন অধিকারে, এইটা কোন অবস্থাতে জারি করা যেতে পারে। এখানে তিনটি স্টেটমেন্টই সঠিক। 1 নম্বর স্টেটমেন্ট, দ্য অফিস মাস্ট বি পাবলিক অ্যান্ড মাস্ট বি ক্রিয়েটেড বাই এ স্ট্যাচিউট অর বাই দি কনস্টিটিউশন ইটসেলফ, অর্থাৎ সেই পদটি সরকারি হতে হবে কিংবা সংবিধান কর্তৃক সৃষ্ট হতে হবে। দ্য অফিস মাস্ট বি এ সাবস্টেন্টিভ ওয়ান অ্যান্ড নট মেয়ারলি দ্য ফাংশন অর এমপ্লয়মেন্ট অফ এ সার্ভেন্ট অ্যাট দ্য উইল অ্যান্ড ডিউরিং দ্য প্লেজার অফ অ্যানাদার, এবং বলেছে সেই অফিসটাকে সাবস্টেন্টিভ হতে হবে এবং সেটিকে শুধুমাত্র ওই প্রভুভৃত্যের অফিস হলে হবে না, এবং সেটার মোট কথা একটা পাবলিক ক্যারেক্টার চাই। There has been a contravention of the Constitution on a statute or statutory instrument in appointing such person to that office, অর্থাৎ সেখানে সেই ধরনের অফিসে কোনো অনৈতিকভাবে কাউকে নিয়োগ করা হয়েছে কি না সেই ব্যাপারটা সংবিধানের দেখার কর্তব্য, এবং সংবিধান সেটা দেখবে, এবং সঠিক ব্যক্তিকে যাতে নিয়োগ করা হয় সেটাও ভারতের সংবিধান দেখবে। এক্ষেত্রে বিচার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ইজ, বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকারের কী অধিকার? এটা লিগাল রাইট। এর আগেই বলেছি 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী 1978 সালে মৌলিক অধিকারকে বাতিল করা হয়। বর্তমানে এটি সংবিধানের 300A নং ধারায় সাধারণ আইনি অধিকার হিসেবে নিজের স্থান করে নিয়েছে। এরপর হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ক্যান নট বি সাসপেন্ডেড অর রেস্ট্রিক্টেড ইভেন ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি, বলছে নিম্নলিখিত কোন অধিকারটিকে জাতীয় জরুরি অবস্থার সময়ও সাসপেন্ড করা যায় না? এটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। হুইচ অফ দি ফলোয়িং ইজ আর আর নট কারেক্ট, বলছে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো এর মধ্যে 2 নম্বর স্টেটমেন্টটি সঠিক নয়। সেটা কি? আর্টিকেল 19 কন্টেন্স 7 রাইটস, বর্তমানে আর 7 রাইটস নেই, 6 রাইটস আছে, কারণ এখানে
যে সম্পত্তির অধিকারটা আর্টিকেল 19-এও কিছু অংশ ছিল এবং আর্টিকেল 31-এও ছিল, সেই 19-এর অংশটা এবং 31টা দুটোই বাতিল হয়ে গিয়েছে। তাই বর্তমানে 6টি অধিকার রয়েছে। আগে সেই জন্য এই আর্টিকেলটাকে 19টাকে বলা হচ্ছে সপ্ত স্বাধীনতার অনুচ্ছেদ, কিন্তু বর্তমানে যেহেতু নেই তো এটাকে বলাও হয় না। এরপর হুইচ ওয়ান অফ দি ফলোয়িং সাবজেক্ট কামস আন্ডার দ্য কমন জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দি হাইকোর্ট? অবশ্যই প্রোটেকশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস, কারণ সংবিধানে বলাই হয়েছে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে নাগরিকরা 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন। এরপর হুইচ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন ইনসার্টেড এ নিউ আর্টিকেল 21A প্রোভাইডিং রাইট টু এডুকেশন ইন দ্য কনস্টিটিউশন? সংবিধানের 86 নং ধারা 2002 অনুযায়ী শিক্ষার অধিকারের জন্য একটি নতুন আর্টিকেল 21A দিয়ে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। এরপর হুইচ অফ দি ফলোয়িং আর দ্য লিগাল প্রভিশনস ফর দি ইমপ্লিমেন্টেশন অফ দি ফান্ডামেন্টাল ডিউটিস? অর্থাৎ মৌলিক কর্তব্যগুলিকে কার্যকরী করতে গেলে কোনগুলি লিগাল প্রভিশন? এখানে 1, 2, 3, 4 চারটেই সঠিক হবে। 4টে অ্যাক্ট দেওয়া হয়েছে, যেটা প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, যেটাকে বলা হয় মানে যেটার আরেকটা নাম হিসেবেই তোমরা বিশেষ পরিচিত, রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা অপরাধ আইন। কিছু এই আইনগুলোর মধ্যে 3টে গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও 3 নম্বরটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, প্রায় সময় জিজ্ঞাসা করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল। আর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর আর নট কারেক্ট? বলছে কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়। 4টি স্টেটমেন্ট দিয়েছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে 1 আর 4 কারেক্ট নয়, কারণ আর্টিকেল 15 অ্যাবলিশেস আনটাচেবিলিটি অ্যান্ড ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম। এটা আর্টিকেল 15 না, আর্টিকেল 17-এ বলা হয়েছে যে 17 নম্বর আর্টিকেল অনুযায়ী অস্পৃশ্যতাকে অপরাধমূলক কাজ বলা হয়েছে এবং সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেছে কেউ যদি অস্পৃশ্যতা করে কোনো মানুষের সাথে। আর 4 নম্বর কি, আ পার্সন কনভিক্টেড অফ দি অফেন্স অফ আনটাচেবিলিটি ইজ ডিসকোয়ালিফাইড ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট বাট নট টু দ্য স্টেট লেজিসলেচার। না, এখানে যে ভুলটা আছে, কি ভুলটা আছে জানো? এখানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার কোনো জায়গাতেই তিনি নির্বাচিত হতে পারবেন না যদি সেই জনপ্রতিনিধি কারোর সাথে অস্পৃশ্যতামূলক আচরণ করে থাকেন। Next, question 73. Which of the following articles of the Indian Constitution guarantees equality of opportunity to all citizens of India in matters relating to public employment? অর্থাৎ সরকারি চাকুরির থেকে ক্ষেত্রে ভারতের সংবিধান অনুযায়ী সমানাধিকারের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? 16(1) এবং 16(2). এরপর হুইচ ওয়ান অ্যামং দি ফলোয়িং পেয়ার্স of articles relating to the fundamental rights cannot be suspended during the enforcement of emergency under Article 359 of the Constitution? অর্থাৎ ভারতীয় সংবিধানের 359 নং ধারা অনুযায়ী বলা হচ্ছে যে কোন দুটি এমন ধারা আছে যেগুলি জরুরি অবস্থার সময়ও বাতিল হয়ে যায় না। তোমরা জানো প্রায় সকলেই, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট, in which of the following cases Supreme Court held that fundamental rights enable a man to chalk out his own life in the manner that likes best? In the manner he likes best, এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কোন কেসে বলেছিল যে মৌলিক অধিকার একটা মানুষকে তার নিজের জীবনরেখা নিজে অঙ্কন করতে সাহায্য করে, সে যেভাবেই সেই জীবনরেখা অঙ্কন করতে চায়। এটা গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য